বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জুন মাসে মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা। যদি তোমরা মানি প্ল্যান্ট গাছের পাতা থেকে অনেক মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করতে চাইছো, কিন্তু কিছুতেই সেই চারাগুলো তৈরি হচ্ছে না বা সেই চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে মানি প্ল্যান্ট গাছের পাতা থেকে অনেক মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করা যায়। তোমরা মনে করো যে রাসায়নিক খাবার দিলেই মানি প্ল্যান্ট গাছের পাতা সবুজ চকচকে থাকবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। আজকের ভিডিওতে আমি বলবো আমাদের বাড়িতে হাতের কাছে থাকা কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে একটা জৈব তরল ফার্টিলাইজার তৈরি করে মানি প্ল্যান্ট গাছের মাটিতে আমি প্রয়োগ করব। খাবারটা প্রয়োগ করার সাথে সাথে মানি প্ল্যান্ট গাছের বৃদ্ধি যেমন হবে অসাধারণ গতিতে, সেরকম মানি প্ল্যান্ট গাছের পাতা থাকবে সবুজ চকচকে এবং সাইজে অনেকটা বড়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা মানি প্ল্যান্ট গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই দেখাবো একটা মানি প্ল্যান্ট গাছের ডাল থেকে কিভাবে অনেক চারা তৈরি করা যায়। এই ডাল থেকে চারা তৈরি করার যে প্রসেস, সেটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা মানি প্ল্যান্ট গাছের এরকম ডাল আছে। ডালগুলোর শুধু এই পাতাগুলো থেকে কিন্তু যদি বসিয়ে দাও চারা তৈরি হবে না। এই যে ডাল দেখছো, এই ডালের পাশ দিয়ে দেখো, এখান থেকে দেখো একটা করে রুট বেরিয়েছে। এরকম পাতার নিচ থেকে যে রুটগুলো বেরোবে সেইগুলোই কিন্তু আমাদের কেটে নিতে হবে। এ দেখো, এইভাবে কেটে নিলাম। দেখো এখানে যে রুট, এই রুটটা মাটির মধ্যে বসিয়ে দেবো। এই রুট সমেত তোমাদের মানি প্ল্যান্ট গাছের পাতাগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে দেখো আমি 3-4টে মানি প্ল্যান্ট গাছের পাতা রুট সমেত সংগ্রহ করে নিলাম। যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে তোমরাও যদি মানি প্ল্যান্ট গাছের পাতা থেকে চারা তৈরি করো, খুব কম সময়ের মধ্যে তোমাদের মানি প্ল্যান্ট গাছের চারা এই পাতাগুলো থেকে বেরিয়ে যাবে। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো রুট সমেত এইগুলো প্রতিস্থাপন করার জন্য এখানে যে মাটি নিয়েছি, এখানে নিয়েছি আমি 1 ভাগ মাটি, 1 ভাগ বালি আর 1 ভাগ কোকোপিট, আর তার সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট। আমি যে মিডিয়াটা তৈরি করেছি, এরকম মিডিয়াতেও এই পাতাগুলো বসাতে পারো রুট সমেত। আবার কোকোপিটের মধ্যেও এই পাতাগুলো তোমরা বসিয়ে দিতে পারো। আমি বলবো বন্ধুরা, যে প্রসেসে আমি দেখাচ্ছি সেই প্রসেসে যদি তোমরা এই মানি প্ল্যান্ট গাছের পাতা থেকে চারা তৈরি করতে পারো, তাহলে তোমরা একটা মানি প্ল্যান্ট গাছ থেকে অজস্র মানি প্ল্যান্ট গাছ তৈরি করতে পারবে। রুটগুলো যেন তোমাদের মাটির মধ্যে ভালোভাবে ঢুকে যায়, সেদিকে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো রুট সমেত মাটির মধ্যে বসিয়ে দেওয়ার পরে হালকা করে শুকনো মাটি এই মানি প্ল্যান্ট গাছের পাতাগুলোর ওপরে এইভাবে চাপা দিয়ে দেবো। তোমরা কোকোপিটের মধ্যেও মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো প্রতিস্থাপন করতে পারো, বা আমি যেরকম এই ধরনের মাটি তৈরি করেছি এরকম মাটিতে তোমরা মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো প্রতিস্থাপন করে দিতে পারো। প্রতিস্থাপন করে দেওয়ার পরে স্প্রে বোতলের সাহায্যে মাটিটাকে এইভাবে ভিজিয়ে দেবো। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো মাটির মধ্যে প্রতিস্থাপন করে দেওয়ার পর আমি ছায়া জায়গার এই মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো টব সমেত রেখে দেবো, যেখানে দিনে 3 থেকে 4 ঘন্টা হালকা সকালে রোদ্দুরটা আসে এরকম জায়গায় রেখে দেবো। এখন আমি টবের মধ্যে কোনো রকম খাবার দেবো না, যতক্ষণ না পাতাগুলো থেকে নতুন নতুন মানি প্ল্যান্ট গাছের চারা বেরোচ্ছে। মোটামুটি 1 মাস পর থেকে যখন চারা বেরোতে আরম্ভ করবে, তখনই আমি এই গাছগুলোতে খাবার প্রয়োগ করব। এটা গেল পাতা থেকে চারা তৈরি করার বিষয়ে আলোচনা। এরপরে বলি আমাদের বাগানের পুরনো মানি প্ল্যান্ট গাছগুলোকে আমরা কোথায় রাখবো। মানি প্ল্যান্ট গাছ সূর্যের আলো ভীষণ পছন্দ করে, কিন্তু অত্যধিক চড়া সূর্যের আলো আমাদের এই মানি প্ল্যান্ট গাছগুলো সহ্য করতে পারে না। অত্যধিক চড়া রৌদ্রেতে গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায়, গাছের পাতাগুলো ধারগুলো পুড়ে যায়। তাই শেডযুক্ত জায়গাতে, যেখানে সকালের হালকা রোদ্দুর আসে, এরকম জায়গায় আমাদের এই মানি প্ল্যান্ট গাছগুলোকে রাখতে হবে।
তার সাথে সাথে বৃষ্টির জলের হাত থেকেও কিন্তু আমাদের এই মানি প্ল্যান্ট গাছগুলোকে বাঁচাতে হবে, কারণ অত্যধিক পরিমাণে যদি বৃষ্টির জল মানি প্ল্যান্ট গাছগুলো পায় তাহলে কিন্তু গাছের পাতা যেরকম হলদে হয়ে যাবে সেরকম গাছের রুটগুলো পচতে আরম্ভ করবে। তাই ছায়াযুক্ত জায়গাতে আমাদের বাগানের মানি প্ল্যান্ট গাছগুলোকে রাখতে হবে। আর যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, তাই জন্য শেডযুক্ত জায়গাতেই মানি প্ল্যান্ট গাছগুলো রাখা দরকার। এরপরে বলি মানি প্ল্যান্ট গাছগুলোকে অনেকটা বেশি ঝাঁকড়া করার জন্য কি করতে হবে। এখানে দেখো আমার গাছটা কতটা ঝাঁকড়া হয়ে গেছে, প্রত্যেকটা গাছ দেখো আমার ঝাঁকড়া হয়ে গেছে। এই ঝাঁকড়া কী করে আমি করলাম, যত তোমরা মানি প্ল্যান্ট গাছগুলোর কাটাই ছাঁটাই করবে তত কিন্তু গাছটা ঝাঁকড়া হবে। এখানে দেখো গাছগুলোর পুরো ডাল লুটিয়ে পড়ে গেছে, এইগুলোকে আমি সব কেটে দেবো, কেটে ছেড়ে দেবো। যত তোমরা কাটাই ছাঁটাই করবে মানি প্ল্যান্ট গাছের তত কিন্তু তোমাদের গাছগুলো অনেকটা ঝাঁকড়া হবে। খালি আমি যে ডালগুলো ঝুলে গেছে সেই ডালগুলোই কাটছি, ওপরেই যে অংশটা কাটছি না, যে ডালগুলো ঝুলে গেছে সেই ডালগুলো এইভাবে কেটে দাও। দেখো যে ডালগুলো ঝুলে গেছিলো সেই ডালগুলোকে এইভাবে আমি সব কেটে দিলাম। এবং এই ডালগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই ডালগুলো আমি কি করব, এরকম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো কেটে কেটে রেখে দেওয়ার পরে দেখো কত রুট বেরিয়ে গেছে। জলের মধ্যে আমরা মানি প্ল্যান্ট গাছের ডালগুলোকে রেখে দিলে খুব সহজেই কিন্তু শিকড় বেরিয়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু মাটির মধ্যে পাতা থেকে কীভাবে মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করা যায় সেটা অনেকেই জানে না, তাই জন্য আমি তোমাদের আজকে দেখিয়ে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, মানি প্ল্যান্ট গাছে এরকম যদি শুকনো শুকনো পাতা থাকে এই শুকনো শুকনো পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে। এবং যেরকম এই পাতাগুলোকে দেখো কেমন কালো কালো ব্রাউন ব্রাউন হয়ে আছে, এই এরকম পাতা আক্রান্ত যদি পাতা থাকে এই পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে। যদি এই পাতাগুলোকে যদি তোমরা না কেটে ফেলো তাহলে কিন্তু পাশের যে ফ্রেশ পাতা সেই ফ্রেশ পাতাগুলোতেও কিন্তু এরকম আক্রান্ত হয়ে যাবে। আমাদের এই মানি প্ল্যান্ট গাছগুলোতে কী ধরনের খাবার আমরা দেবো। মানি প্ল্যান্ট গাছ একটা ইনডোর প্রজাতির গাছ, মানে আমাদের বাড়ির ভেতরে থাকে গাছগুলো। এবং মানি প্ল্যান্ট গাছের পাতা সবুজ থাকার অন্যতম কারণ হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের জন্যই কিন্তু আমাদের মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো সবুজ থাকে। তাই মানি প্ল্যান্ট গাছগুলোতে আমরা নাইট্রোজেনযুক্ত খাবার দেবো, এবং এই নাইট্রোজেনযুক্ত খাবারটা হবে সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব পদ্ধতিতে। মানি প্ল্যান্ট গাছে জৈব খাবার হিসেবে প্রথমেই যে উপাদানটা নেব সেটা হলো ভার্মি কম্পোস্ট। এরকম যে আমার 6 ইঞ্চি একটা টব আছে, এই 6 ইঞ্চি টবেতে আমি 1 থেকে 1.5 মুঠো মতন ভার্মি কম্পোস্ট নিয়ে নেব। এই ভার্মি কম্পোস্টের সাথে আমি আরেকটা উপাদান মেশাবো, সেটা হলো চা পাতা। 1 চামচ মতন আমি চা পাতা নিয়ে নিয়েছি। তোমরা ইউজ করা চা পাতাও কিন্তু এই ভার্মি কম্পোস্টের সাথে মেশাতে পারো। ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে যেরকম নানা রকম মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট, সেরকম এই চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা মানি প্ল্যান্ট গাছের পাতার জন্য অত্যন্ত জরুরি। এই চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ট্যানিক অ্যাসিড। আমাদের মানি প্ল্যান্ট গাছ যেহেতু নাইট্রোজেনযুক্ত খাবার পছন্দ করে, তাই জন্য চা পাতাটা মানি প্ল্যান্ট গাছের মাটিতে দিলে মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো থাকবে সবুজ এবং তরতাজা। এবং এই জৈব খাবারটা আমি 6 ইঞ্চি টবেতে 2 মুঠো সমান টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। আমি মানি প্ল্যান্ট গাছে একটা জৈব খাবার যেরকম দিলাম সেরকম গাছের মাটিতে কোনো রকম প্লেন বা সাধারণ জল দেবো না, এখানে দেবো একটা বিশেষ জৈব তরল খাবার। এখানে যে সাদা মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো চাল ধোয়া জল। পাশের যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো ছোলা ভেজানো জল। এরকম যে ছোলা, এই ছোলা ভেজানো জল, এই দুটো উপাদান আমি একটা পাত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাল ধোয়া জলের মধ্যে থাকে যেরকম স্টার্চ এবং নানা রকম পুষ্টি উপাদান, সেরকম এই ছোলা ভেজানো জলের মধ্যেও থাকে সালফার, আয়রন ইত্যাদি খনিজ উপাদান। এই ছোলাটা জলের মধ্যে মিশে গেলে ছোলার যে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণটা জলের মধ্যে মিশে যাবে এবং সেই জলটা আমাদের মানি প্ল্যান্ট গাছগুলো খুব সহজে গ্রহণ করতে পারবে এবং গাছগুলোর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে। এখানে একটা আমার 6 ইঞ্চি টব আছে, তো 6 ইঞ্চি টবেতে অনুষ্ঠান বাড়ির যে কাপ সেই কাপের 200 ml মতন জল আমি দিয়ে দেবো। তোমাদের যদি 10 ইঞ্চি টব হয় তাহলে তোমরা 500 ml মতন জল দিয়ে দেবে।
এই যে জৈব খাবারটা দেখালাম, ভার্মি কম্পোস্ট আর চা পাতা, এই জৈব খাবারটা মাসে একবার করে দিতে হবে। এই যে তরল খাবারটা, এই তরল খাবারটা তোমাদের মানি প্ল্যান্ট গাছে মাটিতে 10 দিন অন্তর অন্তর দিতে হবে। দিলেই দেখবে তোমাদের মানি প্ল্যান্ট গাছগুলো যেরকম সবুজ তরতাজা থাকবে এবং গাছগুলোর বৃদ্ধিও হবে খুব দ্রুত গতিতে, এবং গাছের যে পাতা, সেই গাছের পাতাও থাকবে একদম সবুজ চকচকে। মাসে অবশ্যই 2 বার করে আমাদের এই মানি প্ল্যান্ট গাছেতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কারণ এখানে দেখো ফাঙ্গাসজনিত লক্ষণ দেখা যাচ্ছে মানি প্ল্যান্ট গাছে, পাতাগুলো দেখো ফাঙ্গাস লেগে আছে। এই ফাঙ্গাসজনিত পাতাগুলোকে প্রথমে তোমাদের কেটে ফেলে দিতে হবে দেখে দেখে। মাসে একটা জৈব ফাঙ্গিসাইড মানি প্ল্যান্ট গাছের পাতাতে স্প্রে করি, সেটা হলো এই ট্রাইকোডার্মা ভিরিডি। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে আমি খুব ভালোভাবে মাসে 2 বার করে স্প্রে করে দিই। এখন আমি স্প্রে করছি না, কারণ আমার গাছের পাতাগুলো সম্পূর্ণরূপে ভিজে আছে। যখন গাছের পাতা ভিজে থাকবে তখন কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড বা কোনো রকম কীটনাশক বা কোনো রকম খাবার তোমরা গাছের পাতাতে স্প্রে করবে না, তাহলে কিন্তু কোনো রকম কাজই করবে না। জৈব ফাঙ্গিসাইডের পরিবর্তে কেমিক্যাল ফাঙ্গিসাইড যেরকম ব্লাইটক্স বা সাপ, এইগুলো 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে প্রত্যেক মাসে 2 বার করে গাছের পাতাতে স্প্রে করে দেবে। তাহলে গাছেতে এরকম যে ব্রাউন যে পাতা, গাছে দেখো এরকম ব্রাউন যে পাতা ফাঙ্গাসজনিত কারণের জন্য হয়, এরকম জিনিসগুলো আর হবে না। আমি সময়ের অভাবের জন্য আমি গাছের পাতাতে স্প্রে করতে পারিনি ফাঙ্গিসাইডটা, ওই জন্য দেখো গাছের পাতাতে কীরকম ফাঙ্গাস লেগে গেছে। বন্ধুরা, এই কটা পরিচর্যা তোমরা যদি জুন মাসে করতে পারো, তাহলে তোমাদের মানি প্ল্যান্ট গাছগুলো যেরকম খুব সহজে দ্রুত বৃদ্ধি হবে, সেরকম গাছের পাতাগুলোর সাইজও অনেকটা বড় হবে এবং গাছের পাতাগুলো সবুজ চকচকে থাকবে। বন্ধুরা, এটাই ছিল মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।